24 ঘন্টায় খবর। সংসদকে পুতুল নাচের নাট্যশালা বলায় টিআইবির জবাবদিহিতা চেয়েছেন সংসদ সদস্যরা। সরকারি দলের সদস্যদের সঙ্গে সরব হয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির এমপিরাও। এদিকে ওই প্রতিবেদনের ভুল এমপিরা ধরিয়ে দিলে ক্ষমা চাইবে টিআই, জানিয়েছেন চেয়ারপারসন সুলতানা কামাল। এসব নিয়েই বাংলাদেশ এখন, আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলাম লেখক মাহফুজুল্লাহ এবং এশিয়ান টেলিভিশনের বার্তা প্রধান সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আনিস আলমগীর, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি গতকালই এশিয়ান টেলিভিশনে বার্তা প্রধান হিসেবে যোগদান করেছেন। গতকাল যদি আমরা সারাদিনের খবরগুলি দেখি, শেষ সন্ধ্যার দিকে এসে আসলে টিআইবির এই বিষয়টি সংসদে আলোচিত হয়েছে। তার আগে আপনি দেখবেন 14 দল খুব সমালোচনা করেছে। তারা টিআইবির কি বলা যায় এটাকে, তারা বলেছে যে টিআইবিকে ক্ষমা চাইতে হবে। এছাড়া আমি খবরের কাগজগুলি যদি দেখি, আপনি জানেন যে মিয়ানমারের নির্বাচন হয়েছে এবং সূচির দল বিজয়ী হয়েছে। 25 বছর আমাদের অর্থনীতি তারা শিরোনাম করেছে 25 বছর পর মিয়ানমারের গণতন্ত্রের বিজয়। আপনি জানেন যে অং সান সুচির দীর্ঘ আন্দোলনের পর আসলে এটি তারা পেল। এছাড়া আপনি টিআইবির বিষয়টিও আসলে অন্যান্য কাগজেও এসেছে। সংসদে টিআইবিকে তুলোধনো করে কমিটি তলব করার দাবি, এটিও দেখলেন। বাংলাদেশ গতকাল জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ জয় করেছে, এটা একটা বড় খবর আছে। আমি একটু যেতে চাই টিআইবির ঘটনায়। জনাব মাহফুজুল্লাহ, টিআইবির মতো একটি সংগঠনের একটি গবেষণা প্রতিবেদন নিয়ে এত হুলস্থুলের আসলে কোনো আবশ্যিকতা কি আছে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে রিপোর্ট আপনি আজকে আলোচনায় নিয়ে আসলেন, এইটা সম্পর্কে সংসদ সদস্যদের মনোকষ্টের কারণটা বুঝতে পারি, কিন্তু এতটা উষ্মার বহিঃপ্রকাশ কেন সেইটা আমি বুঝতে পারি না। মনোকষ্টের কারণটা এই কারণে যে তাদের সম্পর্কে কিছু সমালোচনামূলক মন্তব্য তারা করেছেন, তারা তাদের গবেষণালব্ধ ফলাফল দিয়ে। কিন্তু যে উষ্মার বহিঃপ্রকাশ ঘটেছে এই গত সন্ধ্যায়, যেহেতু এটা সংসদের প্রথম অধিবেশন এই পর্যায়ে, সেখানে এতটা উষ্মা কেন এটা আমি বুঝতে পারি না। কারণ আমার কাছে প্রথম যেটা মৌলিক প্রশ্ন সেটা হচ্ছে যে সংসদের ভেতরে দাঁড়িয়ে যখন একটা বাইরের প্রতিষ্ঠান সম্পর্কে এইভাবে তারা আলোচনা করেন, তখন কিন্তু সংসদের চরিত্রগত একটা দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে এই রিপোর্টটি প্রকাশ হওয়ার পর তার একটা মন্তব্য নিয়ে, আপনার ডক্টর ইফতেখারুজ্জামানের একটা মন্তব্য নিয়ে তারা অনেক উষ্মা প্রকাশ করেছেন। এখন আমাদের সংসদ সদস্য যারা, তারা যদি ইতিহাসের দিকে তাকান তাহলে দেখবেন সংসদ সম্পর্কে এর চেয়ে অনেক খারাপ মন্তব্য পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, এমনকি খোদ বিলেতে হয়েছে। মার্কস তো তার বিখ্যাত লেখার মধ্যেই আছে যে সংসদ সম্পর্কে তিনি কি বলেছেন, আমি সেটা এখানে বলতে চাই না। তো আর না, এবং আপনি ওনারা যদি ইয়েতে যান, ওয়েবসাইটে গেলে দেখবেন যে মানে পার্লামেন্ট সম্পর্কে, পার্লামেন্টের সদস্যদের সম্পর্কে অনেক খারাপ খারাপ মন্তব্য আছে, খুব কটূক্তি আছে, এমনকি বিলাতেও। আমি সেজন্য বলছি বিলাতেও গণতে। তো সেখানে এর আগে গত কয়েকদিন ধরে বেশ কিছু তারা উষ্মা বহে, যেমন তারা একটা কথা বলেছেন, টাকার হিসাব দিতে হবে। তারা কি জেনে কথাটা বলেছেন? কারণ টিআইবি আইন অনুযায়ী একটি সরকারের সঙ্গে, এনজিও ব্যুরোর সঙ্গে রেজিস্টার্ড একটা প্রতিষ্ঠান, এবং যত টাকা পয়সা তারা বিদেশ থেকে আনে, এখানে যা খরচ করে তার অডিট রিপোর্ট জমা দিতে হয়। কাজে সরকারকে এই বিষয়ে তদন্ত করতে বলবে কোত্থেকে টাকা আসে, এইটা যখন তারা বলেন তখন আমার কাছে খুব হাসি পায়, কারণ পুরো বিষয়টা তো সরকারের জানা। এই প্রসঙ্গে ফেরার আগে কিন্তু নাট্যশালা বলাটা, এখন আপনি ঠিক আছে বিলেতের ওদের আছে আর কি এরকম, মানে এখন নাট্যশালা বলাটা তো আসলেও এক ধরনের, যেমন গতকাল সংসদে বলা হয়েছে যে রাষ্ট্রদ্রোহী মূলক কাজ করেছে, অতটা কিনা সেটা একটা থাকতে হতেই, মানে আলোচনার বিষয় হতেই পারে, কিন্তু নাট্যশালা বলাটা আসলে নাট্যশালা বলাতে আপনি একটু অবাক হলেন? না, আমি অবাক হইনি, মানে এটা সাংসদদের জন্য, না, আমাদের সাংসদদেরকে বলছি, আমাদের যিনি আজকে রাষ্ট্রপতি, তিনি যখন স্পিকার ছিলেন তখন কি এই ধরনের মন্তব্য সংসদের ভেতরে আলোচনা হয় নাই?
হয়েছে তো, অন্যরা করেছে, তখন তো এই উষ্মার বহিঃপ্রকাশটা দেখি নাই। আমি সেই জন্য বলছি। এবং টিআইবি যেহেতু একটা আপনার কি বলে দুর্বল প্রতিষ্ঠান, দুর্বল মঞ্চে আমি বলছি তার যেহেতু কোনো রাজনৈতিক নাই, কাভার নাই বা শেল্টার নাই। আজকে যদি একটা রাজনৈতিক দল এই মন্তব্য করতো তাহলে তারা কি করতেন, সংসদ সদস্যরা কি করতেন? টিআইবি তার গবেষণা এই কথাগুলোর মধ্যে দেশে মানুষ জানেন যে কথাগুলো অধিকাংশ ক্ষেত্রেই সত্য, যে মন্তব্যগুলো টিআইবি করেছে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। এখন ওই যে বাক্যটা, ওই বাক্যটাকে তারা দুই রকমভাবে আপনি নিতে পারেন। আমি এটা সবসময় বলি আর কি, যখন বলি যে চাঁদের মতো মুখ, আসলে কি চাঁদের মতো মুখ বলে কোনো জিনিস আছে? নাই তো, এটা সৌন্দর্য বোঝানোর জন্য। কাজে ভাষার যে মেটাফর আছে সেই মেটাফর দিয়ে যদি দেখেন আপনি, তাহলে কিন্তু এই সংসদ সম্পর্কে এর চেয়ে আরও অনেক কঠোর মন্তব্য কিন্তু উপস্থাপন করা যায়। এই প্রথম একটা বাংলাদেশের সংসদ, যেই সংসদে বিরোধী দল সরকারেরও অংশ, আবার বিরোধী দলেরও সুযোগ সুবিধা হবে, তাহলে তাকে কি বলবেন? ত্রিবলিঙ্গ বলবেন, না উভয়লিঙ্গ বলবেন, না তৃতীয় লিঙ্গ বলবেন? কিন্তু বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তার প্রতিক্রিয়া আসার আগে জানাবো আনিস আলমগীর, আমি আপনার কাছে জানতে চাই, আমরা দেখেছি এর আগে টিআই যেই দুর্নীতির সূচক, যেই মানে দুর্নীতির অবস্থা কিরকম সেটি যেই রিপোর্ট প্রকাশ করে, আমরা দেখেছি আমরা 3বার সম্ভবত 2001-এর দিকে আমরা 3বার চ্যাম্পিয়ন হয়েছি দুর্নীতির সূচকে। হ্যাঁ, তখন কিন্তু এটাকে আওয়ামী লীগ আবার খুব পজিটিভলি নিয়েছে, এবং পজিটিভলি নিয়েছে মানে তারা কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়েছে টিআইবি রিপোর্ট হিসেবে, যে আমরা দেখেন দুর্নীতির কোথায় গিয়েছি। তখন ভালো লেগেছিল, এখন যখন তারা বলছে তখন আর ভালো লাগছে না। তখন টিআইবি রাষ্ট্রদ্রোহীমূলক, কেমন স্ববিরোধী না? না, ওরা দুই আমলেই দিয়েছিল, শুধু যে আওয়ামী লীগ আমলে দিয়েছিল দুই আমলেই দিয়েছিল। টিআইবি জন্মটা হয়েছিল বাংলাদেশ শাখার 96-এ। আপনি জানেন তখনই আওয়ামী লীগের আমল শুরু হচ্ছে, তো স্বাভাবিকভাবে তাদের কর্মকাণ্ড সরকারের কেন্দ্রিক যেহেতু হবে, সরকারের বিরুদ্ধেই যাবে। সেই থেকেই এক ধরনের রিলেশন তাদের সাথে আওয়ামী লীগের খারাপ হয়ে যাচ্ছিল। আমি মাহফুজ ভাইয়ের একটু কথাটা টানতে চাই। উনি বললেন যে কোনো রাজনৈতিক দল যদি বলতো তাহলে কি এইভাবে রিয়েকশনটা হতো কি না? একদম এক্স্যাক্টলি এটা হতো না। কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকের আমাদের একটা সীমা আছে। সাংবাদিক হিসাবে আমি কতটুকু যেতে পারি, রাজনীতিবিদ হিসাবে কে কতটা যেতে পারে। টিআইবি তার আজকে যে ভূমিকা, সেটা কি সে কি একটা এনজিও, সে কি একটা ওয়াচডগ, নাকি সে একটা বিরোধী দল? এটা নিয়ে একটা কোশ্চেন দেখা দিয়েছে। তার যে আচরণ, তার যে কথাবার্তা, এগুলো কিন্তু বিএনপি জামাত যে ভাষায় কথা বলে, একটা ওয়াচডগ। কিন্তু আপনার কোন জায়গাটাতে ইফতেখারুজ্জামান যেই নির্বাহী পরিচালক টিআইবির, তিনি যেই কথাটি বলেছেন যে নির্বাচন চাওয়া যেতে পারে, আপনি যদি ওনার কথাটি ধরেন দেখেন, আমি খুব লাইটলি কথাটি বলেছেন। না, আমি লাইটলি কথাটাই আসছি। উনি আমি যে বলছি যে আপনার যে সীমারেখা, এই সীমারেখার কারণেই আপনি কিন্তু জাতীয় সংসদ আমাদের একটা সত্তার প্রতীক। আপনি জাতীয় সংসদকে হেয় করে একটা এনজিও কমেন্ট করতে পারে না। কমেন্টটা তাও পুতুল নাচের নাট্যশালা। তার মানে হচ্ছে এখানে বিরোধী দল কিছু নাই, এখানে সরকারি দল বলে কিছু নাই, এখানে এদেরকে সরাসরি একটা আক্রমণ। উনি ইলেকশন চাওয়ারও কে? উনি বলতে পারেন এই সংসদ যেহেতু এখানে যেহেতু কার্যকর একটা বিরোধী দল নাই, সেটা একটা অনুভব হচ্ছে, সেটা একটা ভালো ইলেকশন হতে পারে, সেই ধরনের সাজেশন একটা ওয়াচডগ দিতেই পারে। কিন্তু সে আবার এটা বলতে পারে না যে নির্বাচন চাই, নির্বাচন চাওয়ার তার অধিকার নাই, সেটা বলে না। কিন্তু মূল পয়েন্ট হচ্ছে যে আপনি একটা এনজিও হিসাবে আপনি সংসদকে কটাক্ষ করার অধিকার আপনার রাখেন কিনা, এবং আপনার ভাষাগুলো বিএনপি এবং আওয়ামী লীগের ভাষার সাথে কেন মিলে যাবে, এটাই হচ্ছে প্রশ্ন। এখন আমি একটু বলবো বকে, আমি বলছি যে কিছু কিছু বাস্তবতা আছে, সেটা আপনি যেভাবেই বলেন না কেন একজনের ভাষার সঙ্গে বা উপলব্ধির সঙ্গে আরেকটা মিলে যায়। এখানে আমি দুইটা বিষয় আনতে চাই। কয়েকদিন আগে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, টিআইবি তো আমাদের বাংলাদেশ চ্যাপ্টার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেটি মূল প্রতিষ্ঠান, তার একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে। সেটা হচ্ছে ডিফেন্স পারচেজ সম্পর্কে, এবং বলা হয়েছে সেখানে যে বাংলাদেশ মারাত্মক ঝুঁকির মধ্যে আছে ডিফেন্স পারচেজ, এবং এটা ক্ষেত্রে কেন, কারণ এখানে করাপশনের সুযোগ। আমি দেখলাম যে সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেন না। এমনকি আমাদের যে পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটি আছে মিনিস্টার অফ ডিফেন্সের,
এবং আমাদের তো প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, সেটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো রিয়াকশন আমি দেখি নাই, কোনো কথা বলে, কিন্তু সেটাও কিন্তু আমাদের সংবাদপত্রে ছাপা হয়েছে। আমি সেই জন্য বললাম যে পজিটিভ টিআইবি সবকিছুকে আমরা নেগেটিভলি নিচ্ছি না, না, তার এত মানে বড় কি- এলিগেশন না, কিন্তু সেটাকে দেখেন আমরা এলিগেশনটা তো আসলে কত গুরুতর এলিগেশন এনেছেন। গতকাল মোহাম্মদ নাসিম 14 দলের মুখপাত্র তিনি বলেছেন টিআইবি আসলে অসাংবিধানিক সরকার চায়, এদের মুখোশ উন্মোচিত করতে হবে। অস্বাভাবিক কথা না, অসাংবিধানিক সরকার অস্বাভাবিক চায়। কথা না, কারণ কিভাবে আপনি সংসদকে যখন হেয় করে কথা বলেন, আপনার যখন এখতিয়ার নাই, আপনি সেই ভাষায় কথা বলেন, এবং আপনি এনজিও, আপনি আপনার এনজিও কেন হয় এটা সবাই জানে, এনজিওর কি কাজ, এনজিওর প্রজেক্ট তৈরি করা টাকা আনা, আচ্ছা, আপনি যেগুলো করছেন না, কিন্তু আনিস, এখানে বাংলাদেশ দেখা- চ্যাপ্টার, আমি প্রশ্নটি একটু করে নেই। বাংলাদেশকে যদি আপনি হেয় করতে পারেন আপনার না। প্রজেক্ট বাড়ে। আচ্ছা, আজকে কি প্রথম টিআইবি এরকম রিপোর্ট প্রকাশ করেছে নাকি প্রত্যেক বছরই করে? এটা প্রথম করেছে। না, ওরা- প্রত্যেক ওরা বছরই করে। প্রত্যেকবারে করে, সংসদের- কিন্তু এরকম হেয় করে কথা বলে নাই। যে সংসদকে পুতুল নাচের কথা বলা, তার মানে বিরোধী দলকে পছন্দভাবে কটাক্ষ করা। কিন্তু এবং আমার আমি রিপোর্টার হিসেবে যতবার কভার করেছি, তারা প্রত্যেকবার বলেছে এতদিন কোরাম হয়নি, এত সেগুলো টাকা তো অপচয় হয়েছে সুলতানা, সংসদে। আপনি এগুলোকে কেন এটার সাথে, এটা একটু সত্তার প্রশ্ন। আপনি আমাকে আক্রমণ করার যে আমার ইন্টিগ্রিটি নিয়ে কোশ্চেন তুলছেন আপনি, আর এটা হচ্ছে যে আপনি আমার কার্যকলাপ নিয়ে করছেন। এখানে তো সংসদকেই কটাক্ষ করছে, বাংলাদেশ সংসদকে কটাক্ষ করা, এখানে সংসদকে কটাক্ষ, বাংলাদেশকে কটাক্ষ করা, এটা দুইটা কিন্তু এই জন্যই তাদের গায়ে লাগছে। সংসদে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আপনি কথা বলেন, সংসদে আরো কার্যকর করার জন্য কথা আসতে পারে, আপনারা যেভাবে প্রতি বছর করেন সেগুলো করতে পারেন, কিন্তু আপনার লাগাম এত লাগামহীন কথা বলতে পারেন না আপনি। টিআইবির না, কিন্তু আনিস, এখানে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, বলেন। সেটা হচ্ছে যে টিআইবি মন্তব্যটা করাতে এই উষ্মার বহিঃপ্রকাশ ঘটেছে। আমি যদি একজন নাগরিক হিসাবে, আমার কি সংসদের সমালোচনা করবার অধিকার আছে? নিশ্চয়ই। 100 এবং আমি যদি তখন এরকম একটা মন্তব্য করি, তাহলে আমার পরিণতি কি হবে? আপনার পরিণতি, আপনি যেভাবে আছেন মাহফুজুল্লাহ সেভাবেই থাকবেন, আপনার কোনো কিছু হবে না, না। না, না, আমি বলছি আচ্ছা, না, সব শুধুমাত্র সুলতানা, যদি- এখানে আমি আপনাকে আরেকটা পয়েন্ট দিচ্ছি, সেটা হচ্ছে যে টিআইবি কিন্তু একটা কথা বলছে যে তার আস্থা অর্জনে কোনো চেষ্টা ছিল না এই সংসদে অনাস্থার কি হয়ে গেল? বাংলাদেশের মানুষ কি এই সংসদ নিয়ে অখুশি কারা? গুটি একটা রাজনৈতিক দল ছাড়া সমগ্র বাংলাদেশে কি এখন কি এই সংসদ নিয়ে মাথা ঘামাচ্ছে কেউ? যে সংসদকে এটা বাংলাদেশে যেমন একটা গ্রহণীয় পর্যায়ে চলে গেছে, বিদেশিরাও কিন্তু এটাকে অগ্রহণযোগ্য সংসদ আর ওইভাবে নিচ্ছে না, যারা আগে অনেক অনেক কথা বলেছিল। না, এখন আচ্ছা, এখানে- টিআইবির আসলে জবাবদিহিতা চাওয়া হচ্ছে এবং তাদেরকে না, ওই বলা যে হয়েছে গ্রহণযোগ্যতার প্রশ্ন না, ক্ষমা চাইতে হবে। এখানে- আমি এখানে- এই বিষয়গুলো আমি নিয়ে একটা বাক্য দিয়ে ফিরবো। শেষ করে দিচ্ছি আপনার বিরতি যাওয়ার আগে, নাহলে পরে ভুলে যাব। সেটা হচ্ছে যে আমাদের একটা জরিপের কথা বলা হয় না, আমেরিকা থেকে যে জরিপটা করা হয়েছে কিছুদিন আগে, যেখানে আমাদের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে বলা হয়। একই জরিপের মধ্যে আছে কিন্তু 70% বেশি মানুষ নির্বাচন চায়, কারণ তারা মনে করেন নির্বাচন হওয়া উচিত। কেন চাচ্ছেন তারা নির্বাচন? ওই যে আনিস যেটা বললেন যে আস্থার অভাব আছে বলে তারা নির্বাচন 70% চেয়েছেন। মানুষ নির্বাচন হ্যাঁ, চায়, 70% বেশি এরকম- মানুষ। হ্যাঁ, আপনি আচ্ছা, ওই- এই বিষয়গুলো ওটা আমি করে- ফিরবো, নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, মাহফুজুল্লাহ, আপনি দেখেন যেভাবে করে প্রতিক্রিয়া দেখিয়েছে, এইটা দেখানোটাও কি আবার অস্বাভাবিক যখন দেশে এইরকম একটা পরিস্থিতি চলছে? গুরুতর অভিযোগ যে অসাংবিধানিক সরকারকে তারা কি বলা যায় এটাকে, যে ক্ষমতা আনতে চায়। না, চায়, হ্যাঁ। আমার এখানে অবস্থানটা খুব পরিষ্কার। আমি মনে করি যেটা আনিস বলতে চেষ্টা করেছে, যে জাতীয় সংসদটা কি, জাতীয় সংসদটা বা যদি পার্লামেন্ট যেভাবে আপনি এটাকে বলেন, একটা জাতির একটা সর্বোচ্চ একটা মর্যাদার প্রতীক। যেরকম আমাদের বিচারালয় আছে, অন্যান্য আছে, সে সংসদটা হচ্ছে আমার বড় মর্যাদার প্রতীক। সেইখানে সংসদ সদস্য যারা, তাদের আচরণটাও একরকমের হবে। এখন টিআইবি যে ধরনের প্রতিষ্ঠান, তাকে যদি আপনি গলা টিপে মেরে ফেলতে চান, খুব সহজ ব্যাপার, এটা মর্যাদার প্রতীক। সেইখানে সংসদ সদস্য যারা, তাদের আচরণটাও একরকমের হবে। এখন টিআইবি যে ধরনের প্রতিষ্ঠান, তাকে যদি আপনি গলা টিপে মেরে ফেলতে চান, খুব সহজ ব্যাপার। এটার জন্য সংসদে এত হইচই, এত আলোচনা করবার কোনো প্রয়োজন হয় না। টিআইবির বিরুদ্ধে মামলা করতে চান, রাষ্ট্রদ্রোহ মামলা যেটা বলা হয়েছে, আপনি করে দেন। কিন্তু আমি বলছি যে সংসদের যদি একটা দেশের এরকম একটা প্রতিষ্ঠান নিয়ে সংসদ সদস্যের যদি এত উষ্মার বহিঃপ্রকাশ ঘটে, তাহলে কিন্তু
এরপরে যেটা দেখা যাবে, এটা কিন্তু এক ধরনের স্বাধীনতার উপরেও হস্তক্ষেপ হয়ে যায়। সংসদ সদস্যদের এই ধরনের নিয়ে মন্তব্য নিয়ে এত সময় নষ্ট করার, এত আলোচনা করবার তো কোনো প্রয়োজন নাই। আমার কথা হচ্ছে যে টিআইবি যদি অন্যায় করে থাকে, দেশে প্রচলিত আইন আছে, প্রচলিত আইনে সরকার তার ব্যবস্থা নিয়ে নিলেই হয়ে যায়। সংসদকে তো এইটা নিয়ে, এরকম একটা কমেন্ট নিয়ে একেবারে দীর্ঘদিন পরে, বেশ কিছুদিন আগে তো এই মন্তব্য করেছে। এক সপ্তাহ আগে। হ্যাঁ, না, এক সপ্তাহ একটু বেশি হবে, গত রোববার সম্ভবত। তো যাই হোক, মানে এটা নিয়ে এরকম ভাবে করতে হবে, মানে তাদেরকে সমালোচনামূলক মানে হতে হবে, সমালোচনায় কঠোর হতে হবে। আমি মনে করি না যে এটার কোনো প্রয়োজন আনিস আছে। আলমগীর, এই অবস্থা টিআইবি কে নিয়ে এই মানে প্রতিক্রিয়া যত মানে আমি বলবো স্ট্রং হচ্ছে, এটা কত দূর পর্যন্ত আসলে যেতে পারে, আপনার একটা ধারণা দিতে পারেন? না, মাহফুজ ভাই খুব সুন্দর কথা বলেছে। এটা নিয়ে সংসদে এত হাউকাউ করার কিছু নাই। আপনার অধিকার আছে টিআইবির মতো অর্গানাইজেশনকে ধরার। এবং মাহফুজ ভাই আরেকটা কথা বলছে যে তাদের এক্সপেন্ডিচার কত, এগুলো তো এনজিওগুলো দেখছে। ওরা যে কত ভুয়া ভুয়া প্রজেক্ট করে, ওদের টিআইবি, আমি একজন রিপোর্টার হিসেবে বলি, টিআইবি নিজেরই ট্রান্সপারেন্সি নাই। আমি প্রথম রিপোর্ট করেছিলাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নিজেরই ট্রান্সপারেন্সি নাই, কারণ এনজিওগুলোতে তারা যথাযথ কাগজপত্র দেয় না। এখন বাংলাদেশ সরকারের দুর্বলতা, তার অফিসারদের দুর্বলতা, এগুলো ঘুষখোররা টিআইবি সম্পর্কে কোনো তথ্য বের করতে পারে না, তাদের কোনো অ্যাকশন নিতে পারে না। টিআইবি একটা, আমি কি বলবো, নিজেই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। টিআইবি নিজেরই ট্রান্সপারেন্সি নাই। টিআইবি যে এই রিপোর্টটা নিয়ে এত কথা হচ্ছে, 25শে অক্টোবর দিয়েছিল এই রিপোর্টটা, আপনি যেটা বলছিলেন, এত কথা হচ্ছে, সেই রিপোর্টে আপনি একটু করে খেয়াল করেন, কত এক পেজের রিপোর্ট। সেখানে সংসদকে, এই সংসদটা যেহেতু নির্বাচন যেহেতু সঠিক হয় নাই, সে যে রিপ্রেজেন্টেটিভ যেহেতু যথাযথ হয় নাই, সেই জন্য এটা হচ্ছে পুতুল নাচের এবং পুতুল নাচ একটা পজিটিভ জিনিসকে নেগেটিভ করছে। বাংলাদেশের ইতিহাসে সরকারি দল এবং বিরোধী দল মিলে সুন্দর করে একটা একমত হওয়া, সেটাও তো আমরা কখনো দেখিনি। সেই জিনিসটাকে সে নেগেটিভলি ধরছে, এটা কিন্তু পজিটিভও নিতে পারতো সে। বাংলাদেশের মানুষকে এটাকে পজিটিভলি নিচ্ছে? বাংলাদেশের মানুষ এত নেগেটিভলিও নিচ্ছে না, টিআইবি যেভাবে বলছে। সবচেয়ে বড় নেগেটিভলি নিচ্ছে না, আপনি কি করে বুঝলেন? হ্যাঁ, নেগেটিভলি নিচ্ছে না, এই জন্য আপনাকে আসতেছি আমি। যখন আপনি বলছেন যে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলেন, সেইখানে তাহলে আপনাকে এটাও বলতে হবে 150টা নির্বাচনী কেন্দ্র পুড়ে দেওয়া হয়েছিল, 319 জন লোককে হত্যা করা হয়েছিল, প্রিসাইডিং অফিসারকে গুলি করে আগুন দিয়ে জ্বালানো হয়েছিল, 300 লোককে আহত করা হয়েছিল। এত কিছু করার পর আমার কোন গরজ পড়েছে ভোট দেওয়ার জন্য, ভোট কেন্দ্রে যাওয়ার? তাহলে আমাকে যে ভোটে বাধা দেওয়া হয়েছে, এটা তো অবাধ নির্বাচন করতে দেওয়া হয় নাই। টিআইবিকে একটা লাইন বলেছে এখানে যে নির্বাচন প্রক্রিয়াটাকে যে কুলসিত করা হয়েছিল, জনগণের অধিকার যে হরণ করা হয়েছিল, ভোট দিতে চাইতে দেয় নাই। তারা তো সংসদের অবস্থা নিয়ে প্রতিবেদনটি করেছে না, তারা এই নির্বাচনের আগের অবস্থা তো তারা দেয়নি। ওকে, ভালো কথা, আপনি নির্বাচনের আগের অবস্থা দেননি। আপনি তো 2 দিন পর পরই রিপোর্ট করেন। এটা নিয়ে কোনো রিপোর্ট করেছেন? বাংলাদেশের সহিংসতা নিয়ে রিপোর্ট করেছে? করে নাই, আমার জানা মতে নেই। করে নাই। তো টিআইবি আজকে এই জন্যই সমালোচিত। তারা বাংলাদেশের যত দুর্নাম করা যায় তত তার প্রজেক্ট নেওয়া যায়, যত প্রজেক্ট নেওয়া যায় তত বিদেশি টাকা আনা যায়। বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত লেভেল দেওয়া, একটার পর একটা প্রজেক্ট করে করে টাকা খেয়েছে এরা। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমলাগুলো এটা তুলতে পারছে না। সরকারি দলের কর্মকর্তারা সংসদে জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশিদ তিনি কিন্তু বলেছেন যে টিআইবির যেই ট্রাস্টিরা আছেন তাদের অধিকাংশই আওয়ামী লীগ সমর্থিত। আমি সেগুলোর বিষয়ে যেতে চাই না, তাদের ইন্টিগ্রিটি নিয়ে আমি কোয়েশ্চেন তুলতে চাই না। তাদের মধ্যে অনেক অনেক সৎ লোক আছে তাদের মধ্যে, কিন্তু তারা আল আমিন বলে খেয়াতিও পান নাই। তাদের সব কথাটা আমরা হাদিস হিসেবে নেব অবমাননার দায়ে যেতে পারেন না, খেতাব পান নাই। তো তারা যে কোনো বায়াসনেস তাদের মধ্যে নাই, সেটা আমি ধরে নিতে পারি না। তাদের মধ্যে থাকতে পারে সেরকম লোক। একটু খালি যোগ করি আনিসের সঙ্গে, সেটা হচ্ছে আনিস নির্বাচনে কতগুলো পরিসংখ্যান দিয়েছেন। আমি সেই পরিসংখ্যানে যাব না। আনিসের তো পরিসংখ্যানগুলি হয়তো মুখস্থ আছে, আমার এতটা মুখস্থ নাই। আমি শুধু যেটা বলা হয় সবসময় যে ওই সময় এই নির্বাচন বয়কট নিয়ে ভায়োলেন্স হয়েছে, আমি শুধু বিনীতভাবে 1996 সালে যখন নির্বাচন হয়েছিল, কেয়ারটেকার সরকার হওয়ার আগে একটা মধ্যবর্তী একটা মাঝখানে 15 ফেব্রুয়ারি নির্বাচন বলে ওটাকে, তখন নির্বাচন যারা বয়কট করেছিলেন, যারা আজকে সরকারি দল, এটা করে স্পষ্টভাবে আমি খুব একেবারে দায়িত্ব নিয়ে বলছি, তখন তাদের স্লোগান ছিল ভোট কেন্দ্রে যাবেন যারা, লাশ হয়ে ফিরবেন তারা। কাজে এগুলো বাংলাদেশের রাজনীতিতে এই যে কতগুলো বিষয় আছে, এগুলিকে যদি আপনি আলোচনা করতে চান, আপনি কাউকে দায় মুক্তি দিতে পারবেন না।
এটা হচ্ছে বড় জিনিস। কিন্তু আমি বলি এই না, আমি সেই 5 সেখানে যাচ্ছি না জানুয়ারি- তো, আমি সেই পরিসংখ্যানে যাচ্ছি না। না, কিন্তু 5 জানুয়ারি নির্বাচনে আমরা টিআইবি সম্পর্কে যেটা বলা হলো যে ওইটা সম্পর্কে ওরা বলেছেন কিনা, এইটা সম্ভবত আমার মনে হয় যে তাদের ইয়ের মধ্যে টার্মস অফ রেফারেন্সের মধ্যে এটা আছে কিনা আমি ঠিক শিওর না। 3 নম্বর হচ্ছে আনিস বুদ্ধি একটু আনকাইন্ড বা একটু শক্ত মন্তব্য করেছেন যে সেটা বাংলাদেশের খারাপ দিক সম্পর্কে করতে পারলে অর্থ আমি আসে, এদিকে প্রজেক্ট 96 থেকে ফলো করছি না মাহমুদ আমি ভাই। এদের না আরো এদিকে অন্যরা নিয়ে আমি বহু রিপোর্ট না করেছি। আনিস, অন্য যারা এনজিও বিদেশি পয়সা পেত, এখন তো সরকার গত কিছুদিন ধরে এনজিওদের অর্থায়নের উপরে একটা কড়াকড়ি আরোপ করেছে, নানান রকমের বিধিনিষেধ আরোপ করেছে, একটা নতুন আইনও হচ্ছে। কিন্তু ধরেন আপনি বাংলাদেশে এনজিওরা যেসব ক্ষেত্রে এনজিওদের সাফল্যের কথা বলা হয়, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আপনার বাংলাদেশের যেগুলো দুর্বলতার দিক বা যেগুলো শর্টফলের দিক বা যেখানে ইন্টারভেনশনের প্রয়োজন, সেই কথাগুলো বলেই কিন্তু এনজিওরা প্রজেক্ট এনেছে বা সেই সব ক্ষেত্রেই সরকারিভাবে এবং বেসরকারিভাবে অর্থায়ন হয়েছে। আপনি দারিদ্র্য বিমোচনে সরকারিভাবে বেসরকারিভাবে, আপনি এই যে ধরেন ডায়রিয়ার জন্য যে ওর স্যালাইন, সেটা সরকারিভাবে বেসরকারিভাবে, সব ক্ষেত্রেই আপনার নারীর কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সরকারিভাবে বেসরকারিভাবে, এগুলো তো বাইরে থেকে পয়সা আনা হয়েছে। তো নারীর ক্ষমতায়নের প্রশ্ন কেন এসছে সামনে? যে বাংলাদেশের নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে বা নারী অতখানি ক্ষমতায়িত নয়, সেই জন্য করা দরকার। একই অবস্থা তো ক্ষেত্রেও, দারিদ্র্যের ক্ষেত্রেও। আমি সেই জন্য বলছি যে টিআইবি যদি এটা বলে থাকে যে হ্যাঁ বাংলাদেশে এইসব ক্ষেত্রে সিভিল সোসাইটির রোল কি, সরকারের রোল কি, বিরোধী দলের রোল কি, এগুলো সম্পর্কে আমাদের আমি একটা পয়েন্ট, না, না, আমার একটা আপনি যেটা প্রশ্ন- বলছেন ভেরি মাচ আমার একটা ক্লিয়ার। প্রশ্ন আছে, দেখেন। না না, মাহমুদ না, ভাইকে আমি একটু স্মরণ প্রশ্নটা করে করে নিই দিচ্ছি। আগে। অম্বুডসম্যানের কথা শুনেছিলেন না বহুদিন? হ্যাঁ টিআইবি এটাকে নিয়ে নাড়াচাড়া করেছিল, যখন টাকা পয়সা পায় নাই ওই প্রজেক্ট কিন্তু শেষ, না, বুঝছেন? টাকা পয়সা ছাড়া প্রজেক্ট হবে কি করে আপনি আমাকে বলেন? এটা তো তা আর মানে কি চ্যারিটি হচ্ছে, না। মানে কি দাঁড়াচ্ছে? মানে হচ্ছে যে যেই সমস্ত বাংলাদেশকে হেয় করো, একটা প্রজেক্ট তৈরি করো না, এবং না, ওটা না, নিয়ে না। টাকা আনো। আপনি যখন এই যে নারীর অবমাননা কিংবা নারীর ক্ষমতায়ন, অসংখ্য বাংলাদেশের এনজিও আছে নানান রকম বিষয় সরকারও নিয়ে। এনেছে তো টাকা। সেই সমস্ত এনজিও নিয়ে প্রশ্ন তুলেন না, কিন্তু যখন একটি ওয়াচডগ সংগঠন আপনার রাজনৈতিক অবস্থা নিয়ে তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করে, তখন আপনার প্রতিক্রিয়া কেন? এই প্রশ্নের হচ্ছে জবাব কারণ খোঁজার হচ্ছে আসলে biasness চেষ্টা আছে, সেই করব। কারণে। বায়াসনেস আসলে কি সংগঠনটির নাকি আমাদের? এই প্রশ্নগুলির জবাব খোঁজার চেষ্টা করব। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আনিস আলমগীর, আমরা তো আমাদের অসংখ্য কয়েক হাজার এনজিও কিন্তু আমাদের আছে, তারা বিভিন্ন রকম কার্যক্রম করে, সেখানে তাদের ওই সমস্ত তারা যে সমস্ত বিষয় নিয়ে কাজ করে সেখানে আর্থিক স্বচ্ছতা আছে কিনা এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন কিন্তু রাজনীতিবিদরা তুলেন না, কিন্তু টিআইবির মতো একটা সংগঠন যারা ওয়াচডগের ভূমিকা পালন করছে, তাদের স্বচ্ছতা, তাদের অর্থের উৎস, সেই অর্থ কেমন করে ব্যবহার হচ্ছে, এই প্রশ্নগুলি তোলার সঙ্গে কি অন্যরকম অন্য কোনো কিছুর আসলে কি বলা যায়, গন্ধ পাওয়া যায় কিনা? এটা ভালো বলেছিলেন এই যে সুরঞ্জিত সেনগুপ্ত, উনি বলেছিলেন যে আমাদের পক্ষে গেলে আমরা বলে আলহামদুলিল্লাহ, বিরোধী গেলে বলে আস্তাগফিরুল্লাহ। এটা রাজনীতিবিদদের চরিত্রের সঙ্গে ঠিক মতোই গিয়েছে। কিন্তু আমি পার্সোনালি মনে করি যে টিআইবি সব রিপোর্ট ঠিক না, টিআইবির গবেষণা ঠিক না, টিআইবির গবেষণার জন্য যথাযথ লোক আছে কিনা তাতেও আমার সন্দেহ হয়। কারণ প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে তারা বছরও হয় নাই, একটা রিপোর্ট দিয়েছিল, এর চেয়ে নিকৃষ্ট কোনো রিপোর্ট হয় না, এটা কোনো গবেষণার রিপোর্টই পর্যায়ে পড়ে না। আমি আগা থেকে গোড়া পর্যন্ত গিয়েছি, তারা সেই রিপোর্টটা কমপ্লিট ছিল, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সব সার্টিফিকেট বিক্রি করছে, এটা কোনোভাবেই হয় না। আপনি কেন মাহফুজুল্লাহ, আপনার কাছে কি মনে হয় আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কি সার্টিফিকেট বিক্রি করে না? আচ্ছা, ওটাতে যাওয়ার আগে আমি এখানে যে কত কোয়ালিটি ইউনিভার্সিটি আছে আপনি সেগুলো তো উল্লেখ করতে হবে। সেটি কি 8 থেকে 10টির বেশি হবে? আমি বলছি 8 থেকে যে 10টি আছে সেটাও কি আপনি উল্লেখ করেছেন? না, আমি অন্যভাবে আর্গুমেন্টটা করি না। হ্যাঁ। আপনি জানেন যে আমি চুরি করছি, আপনি হচ্ছেন পুলিশ, আপনি আমাকে ধরবেন না, আপনি যদি জানেন যে আমি চুরি করছি। তো প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে তো সরকারেরও কিছু কিছু বক্তব্য আছে। তো সরকার কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে ব্যবস্থা নিয়েছে আপনি আমাকে বলেন? একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে সরকার ব্যবস্থা নিয়েছে?
তো হ্যাঁ, সেখানে তো। আচ্ছা তখন তো কোনো প্রতিক্রিয়াও দেখায় নাই। না না না, আমি বলছি যে সরকার তো এগুলি কথা কতদিন পর পরই বলে প্রাইভেট এটা করছে ওটা করছে এটা করছে ওটা করছে, কিন্তু কোনো ব্যবস্থা নেই। আমি বলছি যে আমাদের কতগুলো সমস্যা আছে। যেমন ধরেন আজকে টিআইবিকে নিয়ে আমরা এত আলোচনা করছি, আমাদের সংসদ সদস্যরা আলোচনা করছেন, যদি টিআইবি অন্য নামে একটা সংগঠন হতো দেশের ভিতরে, যে দেশের মানুষের পয়সা দিয়ে ওই সংগঠন চলে। যেমন সেদিন একটা দেখলাম যে মানুষের কন্ট্রিবিউশনের মাধ্যমে নতুন করে সিনেমা তৈরি হবে, ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন, নাগরিক কন্ট্রিবিউশনের মধ্যে, এটা ভালো উদ্যোগ। সেখানে হ্যাঁ যেটাই হোক, আমি বলছি যে যদি এইরকম একটা প্রতিষ্ঠান এইসব কথা বলতো তখন আপনি কি বলতেন? তখন কি বলতেন বিশ্বাসঘাতক? আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতেন, তখন কি বলতেন আমি পয়সা কোথায় পেলাম? আমি তো পয়সা পেয়েছি সুলতানের কাছ থেকে, আমি পয়সা পেয়েছি আনিস আলমগীরের কাছ থেকে। আমাদের এখানে কতগুলি সেন্সিটিভিটি আছে। যেমন ধরেন বাংলাদেশে মানবাধিকার তো দুধের নহর না বা দুধের সাগর না। অধিকার যখনই মানে মানবাধিকারের কথা বলে, অধিকারকে কি কম হেনস্থা হতে হয়েছে? অধিকারের যিনি প্রধান আপনার আদিলুর রহমান খান, তাকে তো জেলে যেতে হয়েছে। সম্পূর্ণভাবে দ্বিমত করি, তারা যেই হেফাজতে নিহতদের যে তালিকা দিয়েছিল সম্পূর্ণ ভুল ছিল। আমি নিজে ওটা অনুসন্ধান করেছিলাম। এখানে আবার আপনি তার মানে দেখা যাচ্ছে পলিটিক্যাল বায়াসের যখনই থাকে এখানে আপনি সেখানে রিঅ্যাকশন হচ্ছে। অ্যাবসলিউট স্টেটমেন্ট করলেন, সম্পূর্ণ ভুল যখন বলেন, মানে সম্পূর্ণ ভুল ছিল মানে আপনি স্টেটমেন্ট করলেন তো আপনি 61 জনের তালিকা প্রকাশ করে যারা যেটা করছে না না না, আমার যতদূর মনে আছে 61 বা 63 জনের একটা তালিকা বলেছিল যে তারা নিখোঁজ। সেই তালিকাটা তারা দিতে পারে এই পর্যন্ত একজনও পাওয়া গেল না। না না আমি আসতেছি সেখানে। সেটা হচ্ছে যে শুধু সেই অপরাধে অধিকারকে হ্যস্তন্যস্ত করা হয়নি, অধিকারের সম্পর্কে আরো অনেকবার অধিকারকে হ্যস্তন্যস্ত করা হয়েছে। ভুল তথ্য দিলে আপনি নিঃসন্দেহে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আপনি যখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুল সিদ্ধান্তের মানে তথ্যের জন্য ব্যবস্থা নেবেন, সরকারকেও ভুল তথ্য দেওয়ার জন্য জবাবদিহি করতে হবে, এবং সেটা প্রশ্ন তুলবার অধিকার রাষ্ট্রের মধ্যে যত প্রতিষ্ঠান আছে সকলের আছে। ওই প্রসঙ্গে যেতেই হচ্ছে। আসলে আপনি দেখেন হেফাজতের ওই ঘটনা আমি ওখানে যাচ্ছি না, তারা আলোচনা 3 বছর চলে গেছে, একটি নিহত মানুষের তালিকা কি মানে সংখ্যা কি বের হয়েছে যে অমুক নিহত হয়েছে? হয়নি। তাহলে 61 বা 63 কোথায় পেল? ওই আলোচনা কমপ্লিট একটা ওই আলোচনাটা এখনকার আলোচনা না। এখনকার আলোচনা হলে আমি করতে রাজি আছি। আমি বলেছি যে আমি যেটা বলেছি যে আমি কিন্তু হেফাজতের ওখানে আমি বলছি যে অধিকারকে বা অন্যান্য মানবাধিকার সংগঠন যেগুলো, তারা মানবাধিকার নিয়ে কথা বললেই সরকারের দিক থেকে উষ্মার কারণ হয়, আমি সেটা বলার জন্য বলছি। কিন্তু বাংলাদেশে তো মানবাধিকার ওই রকম ভাবে একেবারে নিশ্চিত সুরক্ষিত মানবাধিকার না, এটা আপনিও স্বীকার করবেন আমিও করি। কে কিভাবে সমালোচনা করছে সেটা পরের বিষয়, এটি আমি বলতে চেয়েছিলাম। আমি তো হেফাজত বা অন্য সেই আলোচনায় যাচ্ছি না আমি এখন। তাহলে এখন এই গতকাল সুরঞ্জিত সেনগুপ্ত টিআইবির প্রতিবেদন নিয়ে আসলে বলেছে টিআইবির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মানে ব্যবস্থা, রাষ্ট্রদ্রোহমূলক ব্যবস্থা নেওয়া উচিত আর কি। উচিত কেন? রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে, এটা কি আমি মাহমুদ ভাইয়ের সাথে এইখানে কমপ্লিটলি একমত। টিআইবি যত কিছু করছে, সরকারের হাত আছে, সরকারের কর্মকর্তা আছে, তারা যে সমস্ত ইরেগুলারিটিস গুলো করছে, আমি নিজে রিপোর্টার হিসেবে দেখেছি, তারা কমপ্লিটলি ইরেগুলারিটিস এর মধ্যে আছে। সরকারের মধ্যে এখানে লোক আছে যেগুলোকে টাকা খাওয়ায় তারা এগুলো পালতেছে এবং এগুলো পাশ করে আনতেছে। এনজিও গুলোতে এরকম লোক আছে। সরকারের উচিত টিআইবি ইরেগুলারিটিস এর মধ্যে আছে, সরকারের মধ্যে এখানে লোক আছে যেগুলোকে টাকা খাওয়ায় তারা এগুলো পালতেছে এবং এগুলো পাশ করে আনতেছে। এনজিও গুলোতে এরকম লোক আছে। সরকারের উচিত টিআইবি সম্পর্কে কথা বলার আগে ওইখানে টাইট দেওয়া, সেগুলোকে আগে ঠিক করা। কারণ টিআইবি একটা ভুয়া অর্গানাইজেশন, টিআইবি একটা নিজের ট্রান্সপারেন্সি নাই, এটাতে কোনো সন্দেহ নাই। সরকার আগে সেগুলো করুক। না না না, সেটা কি আজকে এই প্রতিবেদন দেওয়ার পরে কি মনে হলো? না, এটা দীর্ঘদিন থেকে চলে আসছে। আমি 96 থেকে তাদেরকে ফলো করছি, আপনি তো তারা সেটা করে আসছে। টিআইবির ওই যে দুর্নীতির সূচক সংক্রান্ত প্রতিবেদন সংসদে তুলে ধরতে পারে না, আমাদের সদস্যরা বলতে পারে, তখন আর ভুয়া মনে হয় না। আজকে কেন তাহলে ভুয়া মনে হয়? আজকে সংসদকে নিয়ে আমি বলছি, প্রথম থেকে বলছি, ইন্টিগ্রিটি নিয়ে কোশ্চেন বলছে, সংসদের সত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, সংসদের কার্যক্রম না। একজন একটা প্রশ্ন তুললেই তাহলে সত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়ে যায়? আমাদের সত্তা এত দুর্বল না, আমাদের সত্তা এত দুর্বল না, আমরা সব কথা বলতে পারি না সবাই। আমি কতটুকু বলবো, প্রত্যেকেরই একটা সীমা সৌদি আছে। আমি কতটুকু যাব, টিআইবি কতটুকু যাবে, সরকার কতটুকু যাবে, এনজিও গুলো কতটুকু যাবে, মাহফুজুল্লাহ কতটুকু যাবে, আপনি কতটুকু যাবে, সবার সীমাবদ্ধতা আছে। আপনি টিআইবি সেটা ছাড়িয়ে যাচ্ছে। টিআইবি বরাবর একটা রাজনৈতিক দলের মতো আচরণ করছে। টিআইবি দূরভিসন্ধি নিয়ে রিপোর্ট করছে, বা টিআইবির মধ্যে যথাযথ লোক নিয়োগ দেয় নাই যে তারা সেগুলো দেখার মতো। কি মনে হচ্ছে দূরভিসন্ধিটা কি? হ্যাঁ, দূরভিসন্ধি হচ্ছে যে প্রজেক্ট নাও, টাকা আনো। সেটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক তাহলে? রাজনীতি যখন যে দল থাকবে তাকেই তো, যে সরকার থাকবে তাদেরকে নিয়ে তো বলতে হয় পপুলার। এই যে আমরা আজকে বগর করছি টিআইবি নামে একটা এনজিও কে নিয়ে, এটাই তো তার পপুলারিটি দিচ্ছেন, তাকে কাভারেজ দিচ্ছেন আপনি।
এবং সে সারা ওয়ার্ল্ডে এটা নিয়ে ইয়ে পাচ্ছে। সিম্পল, মানে এত সহজীকরণ বা সরলীকরণ করা। সহজভাবে দেখলে আপনি এরকম একটা দিতে পারেন, এটা খুব মানে সিম্পলিস্টিক একটা ব্যাখ্যা আর কি। কিন্তু আসলে সমস্যাটা কোথায় বেঁধেছে, গোল বেঁধেছে কোথায়? গোল বেঁধেছে ওই একটা বক্তব্য ইয়ে নিয়ে, তো জামানের একটা বাক্য নিয়ে। নির্বাচন, না ওই বাক্যটা যদি উনি না বলতেন তাহলে কি এই রিয়াকশন হতো? আমি নিশ্চিত এই রিয়াকশনটা হতো না। আর ওই বাক্যটি কিন্তু রিপোর্টের অংশ নয়, এটা হচ্ছে মূল বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে রাষ্ট্রদ্রোহের কথা বললেন, রাষ্ট্রদ্রোহ মামলাটা আসলে কেন হয় যখন আপনি রাষ্ট্রকে ভাঙবার জন্য ষড়যন্ত্র করেন। বাংলাদেশ রাষ্ট্রটা কি এত মামলার কথা বলে নাই, বলছি যে রাষ্ট্রদ্রোহী অপরাধ। হ্যাঁ ওই তো অপরাধটা কখন, রাষ্ট্রদ্রোহটা মানে কি? যখন আপনি রাষ্ট্র ভাঙবার জন্য, এটা তো ব্রিটিশ আমলের আইন, আপনি যখন রাষ্ট্রটা ভাঙবার জন্য ষড়যন্ত্র। বাংলাদেশের রাষ্ট্রটা থেকে এতই দুর্বল, আমি একটা কথা বললাম সঙ্গে সঙ্গে বাংলাদেশে এটা রাষ্ট্রদ্রোহ হয়ে যাবে, আমাকে মামলা করতে হবে। ওনাদের এইসব কথাগুলি বলতে দিক হচ্ছে কি, আপনি পুরো বিষয়টাকে হালকা করে দিচ্ছেন। মনে হচ্ছে যে বাংলাদেশ একটা ভঙ্গুর রাষ্ট্র, এখন ভেঙে পড়বে টিআইবির এই মন্তব্যের কারণে, আমার মন্তব্যের কারণে, ওর মন্তব্যের। নো, ইটস নট দ্যাট। আমি বলবো যে জনাব সুরঞ্জিত সেনগুপ্ত উনি অত্যন্ত প্রবীণ একজন মানুষ, রাজনীতি সম্পর্কে সবকিছু খোঁজ খবর রাখেন। আমি ওনার কাছ থেকে এই মন্তব্যটা আশা করি। নাকি আসলে এই প্রতিক্রিয়ার, এই তীব্র প্রতিক্রিয়ার কারণ অন্য কিছু, যেটি গতকাল নাসিম বলেছেন যে এরা অসাংবিধানিক সরকার চায়। আমরা জানি যে টিআইবির সঙ্গে অনেক সুশীল সমাজের প্রতিনিধিরা যুক্ত আছেন, তা ১-১১ সময় তাদের ভূমিকাও আমরা এটার সঙ্গে যুক্ত দেখেছি। ফলে সেইখানে তাদের সন্দেহটা আছে কিনা, এই প্রশ্নের জবাব খুঁজবো টিআইবি সংক্রান্ত বিষয়ে। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আনিস আলমগীর, যে টিআইবি কে নিয়ে এত কিছু, এটা কত দূর যেতে পারে? এটা আসলে একটি প্রতিষ্ঠান ওয়াচডগের ভূমিকা পালন করে, তাদের একটি প্রতিবেদন আসলে গণতান্ত্রিক পরিবেশের জন্য এটা এই ধরনের প্রতিক্রিয়া কতখানি সহায়ক? আর আমি যে প্রশ্নটা আগে রেখেছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে তাদের এই প্রতিক্রিয়া শুধুমাত্র কি এরকম একটি মন্তব্য করার জন্য, নাকি আসলে এর পেছনে অন্য কোনো কিছু রয়েছে? সেই প্রসঙ্গে বলি, আগের প্রসঙ্গ তো অলমোস্ট আমরা কভার করেছি, যে টিএবির সঙ্গে যারা জড়িত আছেন এখন, বিশেষ করে অ্যাডভাইজারি বোর্ড বলে না, ট্রাস্টি বোর্ড বলেন, ট্রাস্টি বোর্ড, যে সমস্ত লোক আছে তারা সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে পরিচিত। এবং সেই বাংলাদেশে যে সরকারের রাজনৈতিক দলগুলোর বাইরে যে আরো কিছু করার এবং প্রভাব প্রতিপত্তি খাটানোর যে কথাগুলো আসে, তাদের বিরুদ্ধে প্রায় সময় সে অভিযোগ আসে টিএবিতে যারা জড়িত আছে। কিরকম অভিযোগ আসে? তারা এই প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে গিয়ে সরকার গঠন করতে, সহি সরকার গঠন করতে চান, যেটা 1/11-এর সময় যে স্টাইলে হয়েছিল সেই স্টাইলে, কারণ সেই ধরনের লোকরা এখানে আছেন এখন। টিআইবি ট্রাস্টিতে যারা আছেন তারা কিন্তু তাদের নিজস্ব একটা আইডেন্টিটি কিন্তু আছে, ওইটা তারা একটা এক্সট্রা হিসেবে থাকেন, ওখান থেকে তারা কোনো বেনিফিট পান কিনা আমি আসলে জানি না। হ্যাঁ, তো তাদের নিজস্ব একটা পরিচয় আছে, তারা তাদের মানে যে পরিচয় বা যে প্রতিষ্ঠান নিজের, তার সেই প্রতিষ্ঠানই সে যথেষ্ট পরিমাণে ওয়েট ধারণ করেন, রাইট। সেইখান থেকে তাকে আসলে টিআইবিতে গিয়ে এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হতে হবে কেন? এই প্রতিষ্ঠানকে জড়ানোর তাহলে মানে ইনফরমালি বলছিলাম সেটা, যে বিষয়টা দাঁড়াচ্ছে যে ওনাদের স্ব জায়গায় ওনারা বড় বড় মানে উজ্জ্বল নক্ষত্র বলেই টিআইবি তাদেরকে এখানে কালেক্ট করেছে, বা টিআইবি প্রক্রিয়ার সঙ্গে ওনারা কতটুকু জড়িত, কতটুকু 100% তারা এখানে দেন কিনা আমার সন্দেহ আছে। কারণ টিআইবি যে রিপোর্টগুলো বের হয়, এগুলো দেখার মতো সেই ধৈর্য, সেই টাইম ওই লোকগুলোর কারোই নেই। এগুলা টিআইবি পরিচালিত হয় কতগুলো তাদের নিজস্ব স্টাফ দ্বারা, আর কতগুলো রিপোর্ট তৈরি করে এদিক সেদিক পত্রিকা ঘাটাঘাটি করে করে সেগুলো। তাহলে গতকাল নাসিম যে বলেছেন যে এরা অসাংবিধানিক সরকার চায়, তাহলে কি এই বক্তব্য ওই ট্রাস্টিদের সঙ্গে যায় নাকি আসলে স্টাফদের সঙ্গে যায়? স্টাফদের আসলে সেরকম পলিসি মেকিং এর কোনো রোল আছে কিনা? আচ্ছা, আমি এটা জবাব শেষে দিব। এর আগে দুইটা এর সঙ্গে সম্পর্কিত দুইটা কথা বলে নেই। আমি দেশের নাগরিক, আমি এই ধরনের গণতান্ত্রিক সরকার চাই না, এটা বলবার অধিকার কি আমার আছে না নাই? আমি মনে করি আছে। সরকার বলে না এখন যে গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন দরকার, সরকার বলছে। তার সঙ্গে দেশের গণতন্ত্রের দরকার নাই বলে না, উন্নয়নটা জরুরি, তারপরে হচ্ছে গণতন্ত্র, আগে উন্নয়ন করতে হবে। এই তো তার মানে কি গণতন্ত্র পরে আসলে চলবে? তো সরকার এটা বলছে, সরকার এটা বলার অধিকার আছে। এখন ধরেন যে সরকার এখন ক্ষমতায় আছে
তারা দেশে কত পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করে? 40-45, এর বেশি তো না। হ্যাঁ, তো বাকিরা কি ভাবছেন, কেমন করে ভাবছেন, তাদের কি দৃষ্টিভঙ্গি, সেটা কি আমরা জানি বাকি না, 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 মানুষদের? দেখেন সেটা তো আমাদের গণতান্ত্রিক যে না, 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 প্রক্রিয়া, আসতেছি, সেখানে তো জানার সুযোগ নাই তো। না, 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 আছে। কেন? সেখানে কেন? বিরোধী দল আছে, সেখানে বিরোধী দল আছে, সংসদ কিন্তু ছাড়াও যে- বিরোধী দল না, আছে। না, না। না, না, আমি বলছি যে বাংলাদেশের কত পার্সেন্ট লোক, এই যে আপনারা বলছেন যে অসাংবিধানিক, এটাতে আমি আসার আগে তো আপনি ইন্টারাপ্ট করলেন, এইটা অন্যান্য বিরোধী দল সম্পর্কেও বর্তমান দল বলেছে যে ওরা অসাংবিধানিক সরকার চায়। এইটাও একটা ক্যাচ ওয়ার্ড হয়ে গেছে আমাদের সরকারি দলের সব সময়। ওই বিরোধী দল থেকে যে কিছু করলে অসাংবিধানিক সরকার চায়, সরকারকে উৎখাত করতে চায়, একটা বোমা মারলে সরকার ইয়ে হয়ে যাবে, অ্যাজ ইফ একটা বোমা মারলে সরকার উৎখাত হয়ে যাবে। সরকার এত, আমি বলছি যে এগুলি হচ্ছে সবই দুর্বলতার বহিঃপ্রকাশ। দুর্বলতার বহিঃপ্রকাশ কখন হয়? যখন আপনি মেজরিটি মানুষের সমর্থন আপনার পেছনে থাকে না, তখন। আর টিআইবিতে যে মানুষগুলো জড়িত আছেন, আপনি বাদ দেন যে তারা টিআইবির সঙ্গে জড়িত নাই, তারপরে তো তাদের বলবার অধিকার আছে কি নাই, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমার তো বলবার অধিকার আছে, আমি মনে করি না, সেটা যে কিন্তু আমি এই আনিস ধরনের, আলমগীর বলেছেন, আপনি কতদূর পর্যন্ত না, বলতে আমি পারেন, আমি আপনার লিমিট কোথায়? না, আমি এই ধরনের গণতন্ত্র চাই না, এই ধরনের রাজনৈতিক দলের গণতন্ত্র চাই না। এটা বলবার অধিকার আমার আছে কিনা? একেবারে নিঃসন্দেহে আছে, আছে। থাকবে না। হ্যাঁ, প্রকাশের আমি স্বাধীনতা এইটা যেহেতু আছে। এইটা বলবার অধিকার আছে আমার, যে আমি এই আপনি ব্যক্তি বলতে পারেন, কিন্তু যখন আমরা প্রতিষ্ঠান হিসেবে না, বলেন, না, আমরা 5 জন লোক, 10 জন প্রতিষ্ঠান লোক, তাও কি এনজিও? না, না, এনজিও, আমি এনজিও এটা এটা বাংলাদেশ বিএনপি বলতে পারে, এটা জাতীয় পার্টি বলতে পারে, জামাত বলতে পারে, আরো 14 দল 15 দল যা দল আছে তারা বলতে পারে। হু দ্য হেল ইউ আর টিআইবি? তোমার কি অধিকার আছে? তুমি এটা এনজিও, তুমি টাকা আনিয়ে টাকা খাও এখানে বসে বসে, তোমাকে আমি অধিকার দিই যে এই টাকা খাও, কাজে লাগাও। তুমি সরকারের না, নানা দেখেন, এই সমালোচনা কথা করতে পারো। বলে আসলে আমরা কি মত প্রকাশের কিংবা এখানে মত গণতন্ত্র প্রকাশের কোনো ইয়ে নাই। অসহনশীলতার একটা পরিচয় এখানে কি আমরা দেই না? না, অসহনশীলতা যদি পরিচয় দেওয়া হতো, 96 থেকে টিআইবি এই অপকর্ম করে আসছে, প্রত্যেক সরকারই তার উপর ক্ষিপ্ত, তাহলে এটা বহু আগে ব্যান করে দেওয়া হতো। বাংলাদেশ অনেক 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 পৃথিবীর সব সহনশীল। দেশেই শোনেন, আমি TI একটা উদাহরণ কিন্তু দিচ্ছি শাখা আপনাকে, আছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, প্রত্যেক দেশেই শাখা আছে। জাস্ট গতবার যে ইন্ডিয়ান পার্লামেন্টের কথা চিন্তা করেন, এত হট্টগোল হয়েছে ইন্ডিয়ান পার্লামেন্টে, স্পিকার বাধ্য হয়েছেন সংসদ অনির্দিষ্টকালের জন্য মুলতবি করতে। বিরোধী দল কোনো একটা আইন, কোনো একটা কিছু পাশ করতে দেয় নাই। টিআইবি বলবো না, টিআই ভারত শাখা এটা নিয়ে কোনো মন্তব্য করেছে? বলেছে এই সংসদ এই সেই, হয়তো আমাদের এবং জানা তাদের নাই, সেই করেছে সাহস কিনা আছে আমরা বলা, জানি না তো। থাপ্পড় দিয়ে আচ্ছা, দেশ করেছে থেকে কিনা বের আমরা করে হয়তো দেবে। জানা নাই, আচ্ছা, এখানে কিন্তু আমি একটু নিবেদন করতে চাই, সেটা হচ্ছে যেটা আনিসরা যে কথাটা বলতে চাচ্ছেন না, সেটা হচ্ছে, বা যেটা আমাদের স্বীকার করা উচিত, একটি রাষ্ট্রে যখন গণতান্ত্রিক কার্যক্রম সম্প্রসারিত হয়, একটি রাষ্ট্রে যখন গণতান্ত্রিক কার্যক্রম দৃঢ় ভিত্তির উপর দাঁড়ায়, তখন এই ধরনের বেসরকারি সংগঠনের ভূমিকা কিন্তু খাটো হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এখন আমাদের এই দেশে বেসরকারি সংগঠনের ভূমিকা এত গুরুত্বপূর্ণ হচ্ছে এখন থেকে না, অনেক আগে থেকে। সবসময় যে আমরা এগুলোকে কারণ হচ্ছে যে গুরুত্ব দেই। আমাদের যে গণতান্ত্রিক যে কার্যক্রম, সেটাকে আমরা শক্তিশালী করতে পারি না। ভারতের উদাহরণ দিলে, ভারতে তো কয়দিন আগে আপনার গ্রিন পিসের রেজিস্ট্রেশন ওরা ক্যান্সেল করেছে। হ্যাঁ, ভারত এক সময় আপনার ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নেবে না বলে দিয়েছে যে এনজিও সেক্টরে। কাজে এগুলো এক একটা দেশের গভর্নেন্সটা, এক একটা দেশের মানুষের মনোজগৎটা, এক একটা দেশের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা কিভাবে ডেভেলপ করে তার উপরে নির্ভর করে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, কাজে ওইটা আমাদের মাথায় রাখতে হবে। যে আপনি ভারতের কথা যখন তুললেন, আমি একটু যেতে চাই মিয়ানমারে। সেখানে ভারতের নির্বাচনের ফলাফল প্রায় ভারতও আনতে পারে। আমি যেতে চাই মিয়ানমারে, সেখানে 25 বছর পর আসলে গণতন্ত্রের বিজয় হয়েছে। অং সান সু চি দীর্ঘদিন কারাভোগ করেছেন, গৃহবন্দী ছিলেন মূলত। এখন তিনি ক্ষমতা যেতে পারবেন কিনা, তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে, এইসব বিষয় আসলে যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের জানার একটু আগ্রহ একটু বেশিই আছে, এবং যেহেতু এটা আন্তর্জাতিকভাবে একটা বড় ঘটনা, আমরা এই বিষয়গুলি নিয়ে ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আনিস আলমগীর, আপনি কূটনৈতিক প্রতিবেদকও ছিলেন। এই মিয়ানমারের এই সূচির বিজয়কে আসলে আপনি কিভাবে করে ব্যাখ্যা করবেন এত বছর পর, দীর্ঘ প্রতীক্ষিত মিয়ানমারের জনগণের জন্য? দেখেন, মায়ানমার এই যত দিন গিয়েছে, তাদের চীন ছাড়া কারোর সাথেই কোনো রিলেশন ওই অর্থে রাখে নাই। তাদের ক্লোজ
রিলেশন ছিল শুধুমাত্র অন্যদের সাথে এমন ছিল যে শুধুমাত্র চায়নাকে কেন্দ্র করে তারা পলিসি আবর্তিত হয়েছে। সেই জায়গায় বাংলাদেশের সাথে তাদের রিলেশনটা এক্সপ্লোর করার বহু সুযোগ ছিল। আমরা তাদের সাথে আমাদের কানেক্টিভিটি বাড়ানোর দরকার ছিল বা আমাদের জরুরি। থাইল্যান্ডের সাথে এবং চায়নার সাথে যদি আমাদের কুনমিন রোড যেটার কথা বলছি আর থাইল্যান্ডে যাওয়ার কথা বলছি, ওরা কিন্তু ওই অঞ্চলে ঢোকার জন্য আমাদের একটা দরজা, কিন্তু সেই দরজাটা ওরা বন্ধ করে রেখেছে আমাদের সঙ্গে। এবং একটা বাংলাদেশের প্রতিবেশী দুইটা দেশ, একটা দেশের সাথে আমাদের এত রিলেশন, এত উঠানামা হচ্ছে, আরেকটা দেশের সাথে আমাদের সম্পূর্ণ বলবো যে কোনো যোগাযোগই নেই। একমাত্র কিছু চাল, আমরা যখন সংকটে পড়ি কিছু চাল আনি, আর এবার ঈদে আমাদের সংকটে পড়েছে কিছু গরু এসেছিল, আর সারা বছর ইয়াবা আসে। সেই এরকম একটা দেশের সাথে আমাদের সূচির মতো যখন একটা নেত্রী যখন ক্ষমতায় আসে, তখন আমার মনে হয় যে অনেক সম্ভাবনার দ্বার খুলে যায়। যদিও মায়ানমার প্রশ্নে, রোহিঙ্গা প্রশ্নে আমাদের সাথে যাদের যে প্রধান যে সমস্যা, সেটা নিয়ে এখনো সূচি কিন্তু ইলেকশনের সময় কিছু বলে নাই। তাদের ভোটাধিকার অনেক প্রশ্ন বিদ্ধ ছিল। যে সমস্ত রোহিঙ্গাগুলো 2 দফা বাংলাদেশে আসলো 81 সালে 91 সালে, তারা গিয়েছে বাংলাদেশ থেকে, আবার কিন্তু তারা গিয়েও ওখানে সামরিক জান্তা নির্যাতনে আবার চুরি করে কিন্তু নাপ নদী পার হয়ে বাংলাদেশে চলে এসছে। বাংলাদেশে আজ 5 লক্ষ রোহিঙ্গা নামে বেনামে আছে, সারা বিদেশে যাচ্ছে ওরা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। তারা একদিকে আমরা একটা অত্যাচারের শিকার তাদের দ্বারা, তাদের প্রতি মহানুভবতা দেখানোর কোনো সুযোগ নেই। আমরা একটা গরিব এখন রাষ্ট্র। এই পরিবর্তনের মধ্য দিয়ে কি যেই দ্বিপাক্ষিক সমস্যাগুলো আছে সেইগুলি সমাধানের একটা পথ কি উন্মুক্ত হবে জনাব মাহফুজুল্লাহ? আচ্ছা, আপনি শুরুতে যেটা বলছিলেন মায়ানমার বা বার্মা যেটাকে বলেন আর কি, বা মগের মূল্য, একটা প্রশ্ন আমার মনে আসছে, এখন কি মিয়ানমারের নাম আবার পরিবর্তিত হয়ে বার্মা হবে না এরকম মনে হয়? আমার ধারণা মিয়ানমারই থাকবে। আমি বলছি যে মিয়ানমার বার্মা থাকবে, মিয়ানমারই থাকবে, এটা আমার ধারণা সবাই মেনে নিয়েছেন ওনারা। মিয়ানমার বলেন, বার্মা বলেন, মগের মুল্লুক বলেন, যাই বলেন, ওর সঙ্গে কিন্তু আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। আপনি যদি শরৎচন্দ্রের বই পড়ে থাকেন, শরৎচন্দ্রের বইয়ের মধ্যেও কিন্তু এই আসা যাওয়ার বিষয়গুলো আছে, রেঙ্গুন যাত্রার বিষয়গুলো আছে। আর তারপরে ধরেন রোহিঙ্গাদের কারণে আরেকটা, বাংলাদেশের স্বাধীনতার পর কিন্তু বিভিন্ন সময়, বিশেষ করে শেখ মুজিবুর রহমান এবং জিয়া রহমানের সরকারের সময় কিন্তু প্রচুর মানে এই দেনা পাওনা হয়েছে, মানে ভিজিট হয়েছে, যোগাযোগ হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। তারপরে কেন জানি না, তারপরে বিষয়টার মধ্যে একটু আপনার পড়েছে, এটাকে কি বলবো আমি, মানে ডিপ্লোম্যাটিক কুলনেস একটা তৈরি হয়েছিল। সেটা কি সামরিক শাসনের জন্য? না, সামরিক শাসন না, মানে আমি বলছি যে 82 পর থেকে। আবার যেমন ধরেন আপনি পাকিস্তানের, আমার যখন শেষ দিকে ডিসেম্বর মাসে যখন পাকিস্তানের আত্মসমর্পণ করে, তখন পাকিস্তানি অনেক জেনারেল এবং অনেক জাহাজ, যুদ্ধ মানে উড়োজাহাজ কিন্তু মিয়ানমার দিয়ে তারা সেফ ইয়েতে চলে গেছে। মিয়ানমার তাদেরকে সেফ দিয়েছেন, সেফ প্রোটেকশন দিয়েছেন। আবার 3রা নভেম্বরের পরে আমাদের যেসব সেনা কর্মকর্তারা চলে গেছিলেন, তাদেরকেও কিন্তু মিয়ানমারে প্রথম রিফুয়েলিংয়ের জন্য দেওয়া হয়েছিল। তারপরে তারা এগুলো, আমি বলছি যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়েছে যখন রোহিঙ্গারা আসতে শুরু করলো, সেটাও কিন্তু সেটেল হয়ে গেছিল 1900 মানে জিয়া রহমান জীবিত থাকা অবস্থায়। পরে আবার নতুন করে এটা হয়ে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে। এটা একটা দিক। কিন্তু যে প্রশ্নটা আনিস তুলেছেন খুব ভ্যালিড, যে এই প্রশ্নে এখন যিনি জয়লাভ করলেন, সুচি বলেন না সুকি বলেন, উচ্চারণ যেটাই, তিনি কিন্তু এই প্রশ্নে সাংঘাতিক রকমভাবে এক ধরনের নীরবতা তিনি করেছেন। এই যে কিছুদিন আগে যখন রোহিঙ্গাদের উপরে ঝামেলা হলো, তখন এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন তুলেছে যে তিনি এত মানবাধিকারের কথা বলেন, নিজে মানবাধিকার তার লঙ্ঘিত হয়েছে, দীর্ঘদিন তিনি ছিলেন, গৃহবন্দী ছিলেন। সেইটার তো একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও তাদের আছে। তারা সূচির দল জাতীয়তাবাদী দল, মানে বার্মার যেই অরিজিন, তাদের প্রোটেকশনের জন্য তারা, ফলে রোহিঙ্গাদের সঙ্গে না, একটা জাতীয়তাবাদী দল হলে সেই রাষ্ট্রের কাঠামোর মধ্যে যত জাতিসত্তা থাকবে তাদের মধ্যে কিছুকে বাদ দেবে, একটাকে রাখবে সংখ্যাগরিষ্ঠ। তাহলে তো বাংলাদেশের মধ্যে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ, অন্যদেরকে আমরা বের করে দিব? তা তো দিব না। আমরা জাতীয়তাবাদী বলেই আমরা আমাদের এই কাঠামোর মধ্যে অন্যদেরকে রেখে দিচ্ছি। চাকমা বলেন, মোরং বলেন। কিছু বছরখানেক আগে সম্ভবত আপনার চায়না সফরে গিয়েছিলেন, আমার যতদূর মনে পড়ছে, সেইখানে গিয়ে তিনি বলেছিলেন, আমার যতখানি সম্ভবত চায়নাই সফরে গিয়েছিলেন, সেখানে তিনি কিন্তু তাদের মুসলমানদের ব্যাপারে, মানে বিশেষ করে রোহিঙ্গাদের ব্যাপারে তিনি কিন্তু সেখানেও তেমন কোনো, না, এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে যে ওখান থেকে ভোটের সূচি খুব ভালো করে জানে
এখন যদি সে রোহিঙ্গাদের পক্ষে বলে কথা বলে, তাহলে জাতীয় পর্যায়ে তার জনপ্রিয়তা কোথায় যাবে? কারণ ওইখানে বিরোধটা এত তীব্র হয়েছে মুসলমানদের প্রতি, এবং এই আপনি ঐতিহাসিকভাবে যদি দেখেন এটা কিন্তু 47-এর পরে হয়েছে। যে আমার সময় খুব অল্প, আমি শুধু জানতে চাই যে আমাদের মানে এই সম্পর্কটা বাংলাদেশ মিয়ানমার সম্পর্কটা কোথায় গিয়ে আসলে মানে ভালোর দিকে যাবে? আমি মনে করি যে এটা একটা দৌড় খুলেছে, একটা বড় একটা দরজা খুলেছে। আমরা দ্রুত এটার সুবিধাটা নিতে হবে। বাংলাদেশ ফরেন পলিসিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর হতে হবে। যে আমাদের কি যাতায়াত, যেমন এখন যাতায়াত খুবই দুরূহ ব্যাপার, সেটা কি সহজ হবে? নিঃসন্দেহে এটা নির্ভর করবে আমরা প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি পার্সু করবো কিনা মিয়ানমারের সঙ্গে। আমি যদি প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি পার্সু করি, নিঃসন্দেহে এই সম্পর্ক উন্নত হবে। আজকে পৃথিবীতে এক সময় তিক্ত সম্পর্ক ছিল, পরবর্তী পর্যায়ে উষ্ণ সম্পর্ক হতে পারে না, এটা কিন্তু নাই। এখন ইটস এ গ্লোবালাইজড ওয়ার্ল্ড। নিশ্চয়ই সরকার এই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের দু দেশেরই সরকার আসলে চেষ্টা করবে, আমরা সেই প্রত্যাশাই রাখি। সূচির জন্য আমরা শুভকামনাও জানাতেই পারি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন।